আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। জুলাই আন্দোলন দমনে সারা দেশে 3,05,000 আর ঢাকায় 95,000 রাউন্ড গুলি ছুড়েছিল আইন শৃঙ্খলা বাহিনী। ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য। বিক্ষোভ, সহিংসতা, প্রাণহানিতে থমথমে খাগড়াছড়ি। নিহতদের সৎকার ও আহতদের চিকিৎসায় ঢাকা খাগড়াছড়ি ও চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে অবরোধ শিথিল। পার্বত্য অঞ্চলে পুরনো খেলা শুরু হয়েছে বললেন মেজর হাফিজ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় পাহাড়ে জিয়াউর রহমান বাঙালিদের পুনর্বাসিত করেন মন্তব্য। শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচনে যুক্তরাজ্যের সহযোগিতার প্রতিশ্রুতি। পোলিং এজেন্টদের প্রশিক্ষণ সহায়তায় সিইসিকে ব্রিটিশ হাইকমিশনারের আশ্বাস। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে জয়পুরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। বজ্রপাত ও মাটির ক্ষয় রোধে কালাই ক্ষেত লালে তাল বীজ বিতরণ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। জুলাই গণ অভ্যুত্থান দমনে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী প্রায় 3,05,000 রাউন্ড গুলি ছুড়েছিল, যার মধ্যে শুধু ঢাকায় ব্যবহার করা হয় 95,000 রাউন্ড গুলি। ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে এই তথ্য দিয়েছেন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলার সর্বশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি 14 অক্টোবর। পরাগ আজিমের রিপোর্ট। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সর্বশেষ সাক্ষী হিসেবে রোববার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া শুরু করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। দ্বিতীয় দিনের সাক্ষ্যে তিনি বিভিন্ন পত্রপত্রিকা, মন্ত্রণালয়ের গেজেট ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হত্যা, গুম, নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন পরিসংখ্যান আদালতে নথিসহ উপস্থাপন করেন। তদন্ত কর্মকর্তার পরবর্তী সাক্ষ্য গ্রহণ মঙ্গলবার। সরকারের যে একটা হিসাব আছে, অর্থাৎ ওই সরকার যে হিসাব করেছিলেন 3,05,000-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য, দমন করার জন্য উদ্দেশ্যে, সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হবে। তার মধ্যে 95,000-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, এই ভিডিওটা আপনারা দেখেছেন। এই যে বোমা নিক্ষেপের সিদ্ধান্ত হয়েছিল এবং তা কার্যকর করা হয়েছিল, তার প্রমাণ গতকালও আপনারা পেয়েছেন, আজকেও পেয়েছেন। জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানো হয়েছে। ওনার যেহেতু একটা প্রি ট্রায়াল প্রসেস ছিল আগে, সেটা গতকাল নিষ্পত্তি হয়েছে। যেহেতু তার বিরুদ্ধে নতুন মামলা অর্থাৎ পূর্ণাঙ্গ চার্জ, ফর্মাল চার্জ আকারে দাখিল হয়েছে, সেই মামলায় গত বৃহস্পতিবার কগনিজেন্স হয়েছিল। সেই কগনিজেন্স নেওয়ার পরে আজকে তাকে পিডাব্লিউ মোলে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করা হয়েছে এবং তাকে সেই মামলায় কাস্টোডি ওয়ারেন্ট অর্থাৎ CW ইস্যু করা হয়েছে। চার্জ হিয়ারিংয়ের জন্য 14 অক্টোবর ধার্য করা হয়েছে। আগে থেকেই কারাগারে আটক আছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। খাগড়াছড়ির গুইমারায় নিহতদের মরদেহ সৎকার এবং আহতদের উন্নত চিকিৎসার স্বার্থে ঢাকা খাগড়াছড়ি ও চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে দুপুর 12টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ শিথিল করা হয়েছে। তবে অন্যান্য সড়কে আগের মতোই অবরোধ চলবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যুগ্ম ছাত্র জনতার মিডিয়া সেল। আজহার হীরার তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট।
খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি চলছে। রোববার জেলার গুইমারায় সহিংসতার মাঝে ৩ জন পাহাড়ি নিহত এবং সেনাবাহিনীর মেজর সহ বেশ কয়েকজন পাহাড়ি বাঙালি আহত হওয়ার পর পরিস্থিতি এখনও থমথমে। এসব ঘটনার স্থায়ী সমাধান চান স্থানীয় জনগণ এবং পর্যটকরা। অবরোধের পরে দেখলাম যে পরিস্থিতি আস্তে আস্তে ঘোলাটে হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় গন্ডগোল হচ্ছে, গুলির শব্দ পেলাম। এরপরে সন্ধ্যার সময় জানলাম যে এখানে 144 ধারা জারি। এইবারের অভিজ্ঞতাটা সবচেয়ে বাজে অভিজ্ঞতা ছিল। আমি শুক্রবারে আসছি, আজকে প্রায় 3 দিন একটা জায়গাতেই বন্দী ছিলাম। সাজেকের উদ্দেশ্যে আসছি কিন্তু যেতে পারি নাই। জেলা আইন শৃঙ্খলা সভায় আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে বলেছেন পার্বত্য উপদেষ্টা। আমরা হোয়াটসোএভার ইট ইজ, বাঙালি, পাহাড়ি, চাকমা, মালমা, ত্রিপুরা, যাহাই হই না কেন, এই এলাকাকে ভালোভাবে রাখতে হবে, এই এলাকার উন্নতি করতে হবে এবং আমরা এখানে ভাই ভাই হিসেবে থাকবো, ভাই বোন হিসেবে থাকবো। অন্য কোনো রাস্তা এই এলাকায় নেই। সোমবার দুপুর 12টা থেকে খাগড়াছড়ি থেকে ঢাকা ও চট্টগ্রাম এই 2 সড়কে অবরোধ শিথিল করেছে কর্মসূচি আহ্বানকারী যুগ্ম ছাত্র জনতা। অন্য সড়কে অবরোধ আগের মতোই চলবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তারা। ঢাকা ও চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিলের খবরে স্বস্তি প্রকাশ করেছেন পরিবহন ব্যবসায়ীরা। দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে, আটকে পড়া পর্যটকরাও গন্তব্যে ফিরছেন। খাগড়াছড়িতে 23শে সেপ্টেম্বর রাতে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ রয়েছে। পরে জড়িতদের সন্দেহে একজনকে আটক করা হলেও আরও 2 জনকে খুঁজছে পুলিশ। আল মুকসিদ, চ্যানেল আই। বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আব্দুল মুত্তাকিম বলেছেন, খাগড়াছড়ি ও গুইমারায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরণে বেসামরিক প্রশাসনের সাথে নিরলসভাবে কাজ করছে বিজিবি। সোমবার বিকেলে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলবে। পরিস্থিতি উন্নয়নে 10 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এই সময় খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন, সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান ও ইউসুফ আলী উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত আমাদের জানা মতে আমাদের কঠোর অবস্থানের কারণে খাগড়াছড়ি এলাকার আশেপাশের এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আমার বিশ্বাস যে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। যে অবরোধ ডাকা হয়েছে, অবরোধটিও অতি দ্রুত এই এলাকা থেকে এটা প্রত্যাহার করা হবে এবং আমরাও 144 ধারা প্রত্যাহার করে নেব যদি অবরোধ প্রত্যাহার করা হয় এবং সেই ক্ষেত্রে এলাকা শান্তি শৃঙ্খলা আবার স্বাভাবিক হবে বলে আমি আশা করি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, পার্বত্য চট্টগ্রামে আবার পুরনো খেলা শুরু হয়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের অখণ্ডতা রক্ষা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতেই পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের পুনর্বাসিত করেছিলেন। আক্তার হোসেনের রিপোর্ট। বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। পিআর পদ্ধতি জনগণ বুঝে না দাবি করে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, জনগণের সমর্থন ছাড়া কোনো নির্বাচনী ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে বিএনপি তা মানবে না। 56% মানুষ জানেই না যে সংখ্যানুপাতিক নির্বাচন কি। ঠিক, সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালিয়ে দেওয়া হয়, এটি অন্যায় করা হবে। জনগণের রায়কে সবসময় এই জামাতে ইসলামী ভয় পায়। তারা যদি মনে করে যে তাদের এই নির্বাচনী ব্যবস্থাই বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বেশি সঠিক, সবচেয়ে বেশি কার্যকর, তাহলে তারা তাদের নির্বাচনী ইশতেহারে এটি তারা জনগণকে জানিয়ে দেখ যে আমরা নির্বাচিত হলে পরবর্তী কাল থেকে এই পিআর সিস্টেমের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসনে নিরপেক্ষতা আনতে হবে। যখনই ক্যাডারদেরকে আপনি বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করবেন, তারা সুষ্ঠু নির্বাচন করতে দেবে না প্রশাসনের মধ্যে। আজকে আমরা শুনি যে মন্ত্রী পরিষদ সচিব তিনি জামাতের লোক। আমি মাহফুজ সাহেবকে উপদেষ্টা, তাকে আমি বলতে চাই, দীর্ঘদিন ধরে জনপ্রশাসনের সচিব যাকে আপনারা করেছিলেন কন্ট্রাক্ট সার্ভিস, সেই কন্ট্রাক্ট সার্ভিসের লোক তিনি একেবারে গোড়া থেকেই বিএনপি বিরোধী একজন লোক ছিল। জিয়া মঞ্চের 32তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। স্বচ্ছ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনে বাংলাদেশকে যুক্তরাজ্য সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কয়েক ধাপে 150 পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। নাজিব বেগের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। পরে সাংবাদিকদের তিনি বলেন, আগামী বছর নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায় যুক্তরাজ্য। Support for free, fair, credible and peaceful elections here in Bangladesh next year. সংসদ নির্বাচনে সহায়তা করবে যুক্তরাজ্য, বিশেষ করে সিভিক এডুকেশন ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হবে। আমরা স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনে বাংলাদেশের পাশে থাকব। পরে নির্বাচন কমিশন সচিবের সাথে ইউরোপীয় ইউনিয়নের 5 সদস্যের প্রতিনিধি দল দেখা করে। বৈঠক শেষে ইসি সচিব জানান, নির্বাচনে আসছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। ওনারা আসতে চান শিডিউল ঘোষণার সময় থেকে। ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে, সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন। ওনারা গেছিলেন রংপুরে এবং চিটাগংয়ে। সেখানটা সম্পর্কে আমাদেরকে যেটা বললেন যে আমাদের কাজের যে অগ্রগতি আসছে সেটা সন্তোষজনক। পর্যবেক্ষকরা ভোট গণনার সময় কেন্দ্রে থাকতে পারবেন কিনা এটি সহ বিভিন্ন বিষয়ে ইসির কাছে জানতে চেয়েছে প্রতিনিধি দল। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য নুরুল মজিদ হুমায়ুনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করেছিল র্যাব। রাষ্ট্রবিরোধী অপতৎপরতার অভিযোগে গ্রেফতার রওশন এরশাদ সমর্থিত জাতীয় পার্টির একাংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য 6 দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। এর আগে গ্রেফতার মার্কিন নাগরিক এনায়েত করিমকে আসামি করে সন্ত্রাস দমন আইনে রমনা থানা পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। দুপুরে ওই মামলায় তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চায় ডিবি। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও নারী আসনের সাবেক এমপি তামান্না নুসরাত বুবলিকে রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। শেষ হলো শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীর পূজা অর্চনা। সন্ধ্যা থেকেই মন্দিরগুলোতে নামে ভক্ত দর্শনার্থীদের ভিড়। সুলতানা হিমোর রিপোর্ট। নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজার মহাসপ্তমীর পর্ব। এতে 9টি গাছের পাতা একসঙ্গে করে কলা গাছের সাথে রেখে কলাবউ সাজানো হয়। নবপত্রিকা দেবী দুর্গার 9 রূপ প্রকাশ করে। ধূপধনুচির ধোঁয়া, ঢাকের তাল আর উলুধ্বনিতে মেতে ওঠে ভক্তরা। অঞ্জলি শেষে দশভুজার কাছে জগতের শান্তি প্রার্থনা করেন তারা। এবছর আমার ঢাকায় প্রথম পুজো, বরাবর চাঁদপুরে পুজো করে এসেছি, আমার বাসা চাঁদপুরে। খুব ভালো লাগছে। নবপত্রিকারও আলাদা তাৎপর্য আছে। এর মাধ্যমে দেবীর 9টি রূপের পূজা করা হয়, নবদুর্গা রূপে দেবীকে পূজা করা হয়। রমনা কালী মন্দিরের আইন শৃঙ্খলা নিয়ে সবকিছু ঠিকঠাক আছে। আমরা সুন্দরভাবে এবার পূজা উদযাপন করছি। মানুষের ঢল প্রমাণ করে যে আমরা আসলেই স্বতঃস্ফূর্তভাবে এই পূজাটাকে আমরা উদযাপন করছি। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মণ্ডপগুলোতে নামে ভক্ত দর্শনার্থীদের ভিড়। মণ্ডপ পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক, এবি পার্টি, গণফোরাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দেশবাসীকে অনুরোধ করব যে আপনারা দয়া করে কোনো প্রকার কোনো গুজবে কান দিবেন না। যদি সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের কোনো খবর আসে সেটি অন্তত যাচাই করার মতো সময় আমাদেরকে দিবেন। যতই ষড়যন্ত্র হোক, যতই আঘাত আসুক, আমরা দেখেছি কোনো না কোনোভাবে আবার আমাদের এই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের যে ধর্মীয় সম্প্রীতি, সেটা জায়গায় আমরা আবার এসে একাত্ম হয়ে দাঁড়িয়ে গেছি। ঢাকায় 259টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে।
সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। বিশ্ব হার্ট দিবস উদযাপনে সচেতনতার অংশ হিসেবে চ্যানেল আই কার্যালয়ে ফ্রি হার্ট ক্যাম্প আয়োজন করা হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সঙ্গে এই যৌথ আয়োজনে চ্যানেল আই পরিবারের সদস্যরা সেবা নেন। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ হার্ট। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে হার্টের যত্ন নেওয়া সচেতনতারই অংশ। বিশ্ব হার্ট দিবস উদযাপনে চ্যানেল আই এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ফ্রি হার্ট ক্যাম্পের আয়োজন। সোমবার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই ক্যাম্পে প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মীরা স্বাস্থ্য পরীক্ষা করান। উদ্যোগটা খুবই ভালো। এরকম মাঝে মধ্যে যদি আমাদের ফ্রি এরকম চিকিৎসার ব্যবস্থা করা হয় তাহলে খুবই ভালো হয়। প্রেশার মাপালো, তারপরে ডায়াবেটিস চেক করা হচ্ছে, আর ওয়েট, তারপরে হাইট। ডায়াবেটিস পরীক্ষা করতে দিলাম, তারপরে আপনার প্রেশার পরীক্ষা করলাম, সব কিছু মিলিয়ে পরীক্ষা করতেছি। এখন ডাক্তার দেখাবো, ডাক্তার এখন কি সাজেশন দেয় এটা আমরা দেখব। এ ধরনের আয়োজন সচেতনতা সৃষ্টি ও সেবা গ্রহণে উৎসাহ যোগায় বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই আয়োজনকে আমি স্বাগত জানাই। আজকে সারা বিশ্বে এবং দেশে হৃদরোগ যেভাবে বেড়ে চলেছে তাতে আমাদের জনসাধারণের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ডিংটা খুবই জরুরি। আমাদের শরীর তো না কোনো সিমটম নয় যে হাঁটতে গেলে হাঁপাই যাচ্ছি বা ওয়েট বেড়ে যাচ্ছে, তখন থেকে যদি মানুষ আস্তে আস্তে চেষ্টা করে যে তারা শরীর যত্ন নেওয়া শুরু করবে, তাহলে আসলে এই প্রিভেন্টেবল ডিজিজগুলি আমরা কিছুটা কমিয়ে নিয়ে আসতে পারি। সেজন্য আমাদের উদ্যোগটা হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে বিশ্ব হার্ট দিবসে এই মেডিকেল ক্যাম্প থেকে সবাইকে স্বাস্থ্যসম্মত জীবনাচারের আহ্বান জানান আয়োজকরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে জয়পুরহাটে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল অপারেটর বাংলালিংকের সহায়তায় বজ্রপাত ও মাটির ক্ষয় রোধে জেলার কালাই ও খেতলাল উপজেলায় তাল বীজ রোপণের পাশাপাশি বিতরণ করা হয় নানা জাতের দেশীয় গাছের চারা। শফিউল বাড়ি রাসেলের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। উন্নয়ন ও অগ্রযাত্রার নামে যথেচ্ছাচার আর পরিবেশ বিরোধী কর্মকাণ্ডে বিপর্যয় হুমকিতে জয়পুরহাটের প্রকৃতি ও পরিবেশ সংকট থেকে উত্তরণ ও বাসযোগ্য পৃথিবী গড়তে সবুজ সুরক্ষা বলয় তৈরিতে বাংলালিংকের সাথে নিয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। আমরা একটি গবেষণায় দেখেছি যে গাছ বায়ু দূষণকে যেভাবে কমায় তা যদি আমরা হিসেব করি, একটি পূর্ণবয়স্ক বৃক্ষ সে কিন্তু যে পরিমাণ বায়ু দূষণকে রুখে দিচ্ছে তাতে প্রায় 10 লক্ষ টাকার সাশ্রয় হয় 50 বছরে। একটি পূর্ণবয়স্ক গাছ যদি কাজ করতে পারে, তাহলে আমরা যদি অনেক গাছ লাগাই তাহলে কি পরিমাণ বায়ু দূষণকে আমরা প্রশমিত করতে পারবো ভাবা যায়। আসুন সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া হয় নানা জাতের বিপন্ন দেশীয় গাছের চারা। এক একটি বৃক্ষ এক একটি জীবন। বাসায় গিয়ে গাছ লাগাবো এবং যত্ন করব। গাছকে রক্ষা করি আমরা নিজেরা বাঁচতে পারি। আমাদের পরিবেশের জন্য আমরা বেশি বেশি করে গাছ লাগাবো। মানুষকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করব। খেতলাল উপজেলার বিভিন্ন এলাকায় 5000-এর অধিক গাছ রোপণ এবং বিতরণ করছি। আমাদের সবারই উচিত এই গাছ নিয়মিত লাগানো, যাতে আমাদের দেশটাকে সবুজের অভয়ারণ্য হিসেবে গড়ে তোলা যায়। নিয়মিত গাছ লাগাতে হবে, তবে এই দেশটা সবুজে ভরে যাবে। এরকম প্রোগ্রাম যদি প্রকৃতি ও জীবন ক্লাব চালাইতে থাকে তাহলে সারা বাংলাদেশ একসময় গ্রিনে রূপান্তরিত হবে। সবুজায়নকে সময় উপযোগী ও প্রশংসনীয় বলছেন বিশিষ্টজনরা। বাতাসে কার্বনের একটা আধিক্য, এবং এই আধিক্যটা কমানো একমাত্র সম্ভব যদি আমরা প্রচুর পরিমাণে গাছ রোপণ করতে পারি। পরিবেশের জন্য যেসব ক্ষতিকর গাছগুলো আছে সেগুলো আমরা এড়িয়ে চলবো। বাংলাদেশ এবং পরিবেশকে সহায়তা করা যে কর্মসূচি সেটা সফল হবে। বাচ্চাদেরকে একই সাথে পরিবেশের যে বিভিন্ন ক্ষতিকর প্রভাব রয়েছে সেগুলো সম্পর্কে সচেতন করবে এবং তারা পরিবেশ উন্নয়নে বরং বিভিন্ন রকমের কাজে উদ্যোগী হবে। পরিবেশ প্রতিবেশের কাঙ্ক্ষিত উন্নয়নে রোপিত বৃক্ষের পরিচর্যায় স্থানীয় জনগোষ্ঠীকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। দেশে দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকার না এলে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
রাজধানীর ধানমন্ডিতে যানজট মুক্ত নগরী গড়ার লক্ষ্যে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যান চলাচল বন্ধের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার অসীম বলেন, নির্বাচিত সরকার না থাকায় বিদেশি বিনিয়োগ হচ্ছে না। সচেতন নাগরিকরা কর দিলেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। নাগরিক দুর্ভোগও কমছে না। এমন ব্যবস্থায় রাষ্ট্র চলতে পারে না। আগামীতে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার ভিত্তিতে সব সমস্যার সমাধান হবে বলেও মন্তব্য করেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধ বন্ধে ২১ দফা পরিকল্পনা নিয়ে কাজ করছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে নেতানিয়াহুকে শুভেচ্ছা জানানোর সময় গাজা যুদ্ধ বন্ধে তিনি খুব আত্মবিশ্বাসী বলে মন্তব্য করেছেন ট্রাম্প। এদিকে পরিকল্পনাগুলোর একটি অনুলিপি দ্য ওয়াশিংটন পোস্ট পেয়েছে। মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপকে গুরুত্বপূর্ণ এবং বিপ্লবী বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। ট্রাম্প সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও মিশরের সহযোগিতার প্রশংসা করেছেন। এদিকে গাজা কর্তৃপক্ষ জানিয়েছে এ পর্যন্ত প্রাণহানি ৬৬,০০০ ছাড়িয়েছে, আহত ১,৬৮,০০০-এর বেশি। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আবাসিক এলাকার মন্দিরে ৫ দিনের শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। সিভিল এভিয়েশন সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে পূজার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের রুটিন দায়িত্বে নিয়োজিত চেয়ারম্যান এয়ার কমোডর আবু সাইদ মেহবুব খান, অতিরিক্ত সচিব ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য এস.এম. লাবলুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক ও মন্দির কমিটির সভাপতি প্রশান্ত কুমার চক্রবর্তী। কৃষি সংবাদ। মেহেরপুরে শীতকালীন আগাম সিম চাষ করে লাভের স্বপ্ন দেখেছেন চাষিরা। এবার আবহাওয়া অনুকূলে থাকায় সিমের ভালো ফলন হয়েছে, প্রত্যাশিত দামও পাচ্ছেন চাষিরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা রিপোর্ট। মেহেরপুর জেলায় চাষিদের একটি অন্যতম অর্থকরী সবজি সিম। এবার আবহাওয়া সিম চাষের অনুকূলে থাকায় ফলন ভালো হচ্ছে। ইতোমধ্যে স্বল্প আকারে সিম তুলে বাজারে বিক্রি করছেন চাষিরা। ফলদালি খুব ভালোই আছে দেখুন, কিন্তু আশা করি সিমে খুব লাভ হবে ভালো। এই সিমে যা খরচ হিসাবে সার বিষের একটু দাম বেশি, তো এই জন্য একটু খরচটা একটু বেশি, আর মূলত কীটনাশকের দামটা একটু বেশি। বর্তমানে বাজারে সিম কেজি প্রতি ১০০ টাকার উপরে বিক্রি হচ্ছে। দাম এমন থাকলে ১ বিঘা জমিতে লক্ষাধিক টাকার সিম বিক্রির আশা করছেন চাষিরা। আশা করি এবছরে সিমের দাম ভালো, ফলনও ভালো। আশা করি সামনের বছর, আগামী বছরে আমরা ইনশাল্লাহ আরো বেশি বেশি করে সিমের চাষ আবাদ করব। সিম উৎপাদনে কীটনাশকের সঠিক ব্যবহার ও আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এখন আবহাওয়া যে অবস্থা রয়েছে তাতে সিম সামনে ভালো হবে। রোগবালি হয়ে থাকে সেক্ষেত্রে মূলত পচন রোগ, সেক্ষেত্রে আপনার থিউবিট বা কুপরাভিট বা এই জাতীয় ওষুধগুলো স্প্রে করলে পরে সিমের যে রোগ, সেই রোগ থেকে কৃষক বাঁচতে পারবেন। আর কিছু পোকা লাগে, সে পোকা থেকে বাঁচার জন্য সিমের ওই যে ডগাগুলো পেঁচিয়ে থাকে, সেই পেঁচগুলো খুলে দিলে পারে পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। চলতি বছর মেহেরপুর জেলায় ৫৩৫ হেক্টর জমিতে আগাম শীতকালীন সিমের আবাদ হয়েছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। পানির অপর নাম জীবন হলেও উপকূলীয় জনপদে এখন তা নোনা বিষ। লবণাক্ত পানির বিরুদ্ধে নিত্যদিনের লড়াইয়ে হার মানছেন বাগেরহাটের মোংলার নারীরা। আর এতে পরিবেশের পাশাপাশি ভয়াবহ ঝুঁকিতে ফেলছে নারী স্বাস্থ্য। আশু ব্যবস্থা না নিলে পরিবেশগত সংকট ছাড়িয়ে সমাজে নীরব ও গভীর স্বাস্থ্য বিপর্যয়ের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সংবাদদাতার তথ্য ভিডিওচিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট।
চারদিকে থই থই পানিতে ভাসতে থাকা জীবন, অথচ সুপেয় পানির চরম সংকট উপকূলের জীবনযুদ্ধের লড়াইকে করে তুলেছে কঠিন থেকে কঠিনতর। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড় আর নদী ভাঙন সহ চরম ভাবাপন্ন আবহাওয়ায় উপকূলের পানির উৎসগুলো লবণ পানির দখলে। দৈনন্দিন কাজে লবণাক্ত পানি ব্যবহারে চর্মরোগ, জরায়ু ক্যান্সার, ক্রমবর্ধমান প্রজনন সমস্যা সহ চরম স্বাস্থ্য ঝুঁকিতে উপকূলের নারীরা। গর্ভবতী মায়েদের সমস্যা হচ্ছে চুলকানি, তারপর শ্বাসকষ্ট। তো আমরা মহিলারা চরম বিপাকের ভিতরে আছি। স্বাস্থ্যসেবার নানা সীমাবদ্ধতায় নারীদের জীবনে নেমে এসেছে নীরব বিপর্যয়। ঘরে ঘরে আপনি দেখবেন এখন ব্লাড প্রেশার, হাই, তারপরে হচ্ছে আপনার ডায়াবেটিস। লবণ পানি ব্যবহার ফলে তাদের প্রজনন স্বাস্থ্যের উপর আঘাত আনছে এবং মাতৃ স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। সংকট নিরসনে নিরাপদ পানির টেকসই ব্যবস্থাপনা সহ উপকূলীয় বাজেটে নারীর স্বাস্থ্য সেবায় আলাদা বরাদ্দের দাবি। চর্মরোগ সহ ক্রনিক ডিজিজগুলি অনেক বেশি করতেছে বলে আমাদের কাছে এই মুহূর্তে যে এইসব রোগীগুলি আসছে ডিজিজ প্রোফাইল পর্যালোচনা করে এটাই আমাদের কাছে বর্তমানে প্রতীয়মান হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন উপকূলের গণ্ডি পেরিয়ে নারীর স্বাস্থ্য ঝুঁকি পরিণত হয়েছে বৈশ্বিক সংকটে। তাই নারীদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে শুধু ক্ষতিপূরণই নয়, প্রয়োজন জলবায়ু অভিযোজনের সুনির্দিষ্ট পরিকল্পনাও। সৈয়দ মাদিহা অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। লটারির মাধ্যমে ঢাকা মহানগরীর 287 জন ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে খাদ্য অধিদপ্তর আয়োজিত লটারিতে অংশ নেন 1757 জন আবেদনকারী। আগামী 5 বছরের জন্য ওএমএস ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আয়োজনে উপস্থিত ছিলেন নিয়োগ কমিটির সভাপতি শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম সহ অন্যরা। নরসিংদীর চরাঞ্চল আলোকবালিতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও 10 জন। ভোর 4টার দিকে আলোকবালির মুরাদনগর গ্রামে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে সাদেক মিয়া মারা যান। অধিকার বঞ্চিত শিশুদের সুরক্ষা নিয়ে কমিউনিটি বেসড চাইল্ড প্রোটেকশন মেকানিজম ফর দ্য চিলড্রেন অফ গার্মেন্টস ওয়ার্কার্স ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার হয়েছে। রাজধানীর একটি হোটেলে উন্নয়ন সংস্থা টেরেডাস হোমস নেদারল্যান্ডস, ব্রেকিং দ্য সাইলেন্স ও ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের এই আয়োজনে ধারণাপত্র উপস্থাপন করেন TDHNL এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর নুরুল কবির। ডিটিএইচ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার নজরুল ইসলামের সভাপতিত্বে ও বিটিএস এর পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক নাইমা হোসেন, পদ্মা অ্যাপারেলস ইন্ডাস্ট্রির পরিচালক জাবেদ হোসেন ভুইয়া, সহকারী কমিশনার ফারিয়া তাসনিম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রাশেদা বেগম সহ অন্যরা। বিশ্ব হার্ট দিবস 2025 উপলক্ষে যশোরে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বৈজ্ঞানিক সেমিনার ও র্যালি হয়েছে। সেমিনারে করোনারি কেয়ার ইউনিটের কার্যক্রম, হৃদরোগ প্রতিরোধ ও আকস্মিক মৃত্যু প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার মোহাম্মদ হুসাইন শাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার AHM আহসান হাবিব। আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার এমদাদুল হক মাসুদ রানা, যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর, জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকার সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডাক্তার মোহাম্মদ বদিউজ্জামান ও অন্যরা। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। জুলাই আন্দোলন দমনে সারা দেশে 3,05,000 আর ঢাকায় 95,000 রাউন্ড গুলি ছুড়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য। বিক্ষোভ, সহিংসতা, প্রাণহানিতে থমথমে খাগড়াছড়ি, নিহতদের সৎকার ও আহতদের চিকিৎসায় ঢাকা খাগড়াছড়ি ও চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে অবরোধ শিথিল। পার্বত্য অঞ্চলে পুরনো খেলা শুরু হয়েছে বললেন মেজর হাফিজ।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় পাহাড়ে জিয়াউর রহমান বাঙালিদের পুনর্বাসিত করেন মন্তব্য। শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচনে যুক্তরাজ্যের সহযোগিতার প্রতিশ্রুতি, পোলিং এজেন্টদের প্রশিক্ষণ সহায়তায় সিইসিকে ব্রিটিশ হাইকমিশনারের আশ্বাস। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে জয়পুরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, বজ্রপাত ও মাটির ক্ষয় রোধে কালাই ক্ষেতলালে তালবীজ বিতরণ। এরই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।